So The Sun Also Rises is considered to be one of the leading novels of American literature by Ernest Hemingway. Already I spoke about Ernest Hemingway in my previous class. এবং আমি বলেছিলাম যে ইংরেজি সাহিত্যে একেবারে সেই নভেলস শুরু হওয়ার পর থেকে ইংরেজি সাহিত্যের নভেল রাইটিংটা শুরু হয়েছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, যেটা 1702 থেকে 1798 সাল। এই সময়টাকে আমরা জানি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হিসাবে। এবং সেই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে যে নভেলগুলো মানে সেই সময় নভেলের জন্ম হয়েছিল এবং তারপরের থেকে এই আধুনিক কাল পর্যন্ত ইংরেজি সাহিত্যে ব্রিটিশ ইংরেজি সাহিত্য এবং আমেরিকান ইংরেজি সাহিত্য এই দুইটা সাহিত্য মিলিয়েই যদি আমরা নভেলিস্টদেরকে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকজন নভেলিস্টের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ের নাম অবশ্যই থাকবে। যদি আমি আমার ব্যক্তিগত ধারণা যে যদি 5 জন নভেলিস্টের নাম যদি উল্লেখ করি বেটার বা বেস্ট নভেলিস্ট হিসেবে, তো তার মধ্যে আর্নেস্ট হেমিংওয়ের নাম থাকবে। তো আর্নেস্ট হেমিংওয়ের যে বিখ্যাত নভেলগুলো আছে সেই বিখ্যাত নভেলগুলোর মধ্যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি একটি বিখ্যাত নভেল, যেটির কারণে বা যেটির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আরেকটা নভেল ছিল দ্য এ ফেয়ারওয়েল টু আর্মস, যদিও এটির জন্য তিনি নোবেল প্রাইজ পান নাই, কারণ নোবেল প্রাইজটা একটা বিষয়ের উপরে একবারই দেওয়া হয়। তো সেটিও নোবেল প্রাইজ পাওয়ার মতোই একটি উপন্যাস বলে আমার কাছে মনে হয়। উপন্যাসটির নাম হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস। আর আমাদের যে দ্য সান অলসো রাইজেস, এটিও উল্লেখযোগ্য একটি উপন্যাস। আধুনিক সমাজের ব্যবচ্ছেদ করা হয়েছে এই উপন্যাসের মধ্য দিয়ে। আরো একটি তার বিখ্যাত উপন্যাস আছে ফর হুম দ্য বেল টলস, এটিও তার আরেকটি বিখ্যাত উপন্যাস। তো সেই বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে দ্য সান অলসো রাইজেস, যেটি তোমাদের অনার্স পার্ট 4 এর পাঠ্য, যখন তোমরা মাস্টার্সে উঠবা তখন তোমাদের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই নভেলটা আছে মাস্টার্সের সিলেবাসে। তো দ্য সান অলসো রাইজেস এর ব্যাপারে আমি এর আগে যে কথাগুলো বলেছিলাম সেটির আলোকে একটু সিনপসিস আকারে বলছি যে সান অলসো রাইজেস এর যে স্টার্টিংটা হচ্ছে প্যারিসে, ফ্রান্সের ক্যাপিটাল সিটি প্যারিস, আর এটার ফিনিশিং হচ্ছে স্পেনের ক্যাপিটাল সিটি মাদ্রিদ। তাহলে শুরুটা হচ্ছে প্যারিসে আর শেষটা হচ্ছে মাদ্রিদে, দুইটা বিখ্যাত শহর, একটি হচ্ছে ফ্রান্সের একটি হচ্ছে স্পেনের, দুইটা ক্যাপিটাল সিটি। আর মাঝখানে আরো কয়েকটি জায়গা ছিল, তার মধ্যে দুইটি জায়গা উল্লেখযোগ্য। একটি জায়গার নাম হচ্ছে সান সেবাস্টিয়ান আর একটি জায়গার নাম হচ্ছে প্যাম্পলোনা। এই 4টি জায়গা বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এমনি আরো কিছু ছোটখাটো জায়গা ছিল, কিন্তু বিশেষভাবে এই 4টি জায়গা উল্লেখযোগ্য: প্যারিস, মাদ্রিদ, সান সেবাস্টিয়ান এবং তোমার হচ্ছে প্যাম্পলোনা। তো সান সেবাস্টিয়ান, প্যাম্পলোনা এবং মাদ্রিদ এই 3টি স্পেনে অবস্থিত, আর প্যারিস তো ফ্রান্সের ক্যাপিটাল সিটি। এখানকার যে মৌলিক যে চরিত্রগুলো, তার মধ্যে আমরা বলেছিলাম প্রোটাগনিস্ট হচ্ছে জ্যাক বার্নস, প্রধানতম চরিত্র। জ্যাক বার্নস হচ্ছেন একজন আমেরিকান এক্সপ্যাট্রিয়েটের বাংলা হচ্ছে প্রবাসী। তো একজন আমেরিকান এক্সপ্যাট্রিয়েট হচ্ছে জ্যাক বার্নস। প্রথম বিশ্বযুদ্ধে তিনি আহত হয়েছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় একটি মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছিল, এবং সেই মেয়েটির নাম হচ্ছে আমাদের এই গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার, তার নাম হচ্ছে লেডি ব্রেট অ্যাশলে। লেডি ব্রেট অ্যাশলে। কিন্তু তাদের এই সম্পর্কটা ম্যাচিউরড হয় না। এই ম্যাচিউরড হয় না কেন? কারণ জ্যাক বার্নস ফিজিক্যালি আনফিট ছিল, এই জন্য তাদের এই সম্পর্কটা ম্যাচিউরড হয় না। কিন্তু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, একটা ভালো লাগার সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক ছিল। তো পরবর্তীতে যার কারণে লেডি ব্রেট অ্যাশলে পরবর্তীতে বিয়ে করে ফেলে, এবং লেডি ব্রেট অ্যাশলে অবশ্য আবার ব্রিটিশ সিটিজেন। লেডি ব্রেট অ্যাশলে আমেরিকান না, ব্রিটিশ। কিন্তু লেডি ব্রেট অ্যাশলে তার বৈবাহিক জীবনে সুখী ছিল না, যার কারণে তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এবং হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার আবার ইতিমধ্যে আরেকজনের সাথে বিয়েও ঠিক হয়ে গেছে। নিশ্চয়ই তোমাদের সেই চরিত্রটা মনে আছে, মাইক ক্যাম্পবেল। এই চরিত্রটার নাম হচ্ছে মাইক ক্যাম্পবেল। তো এরকম একটি সময় লেডি ব্রেট অ্যাশলে
জেক বার্নস তখন প্যারিসে অবস্থান করছে। জেক বার্নসের কাছে লেডি ব্রেড অ্যাশলে এসেছে, বেড়াতে এসেছে বা কোনো কারণে প্যারিসে এসেছে, লেডি ব্রেড অ্যাশলে জেক বার্নসের সাথে দেখা করছে। এবং ওইখানে আবার আরেকজন আমেরিকান এক্সপ্যাট্রিয়েট, তার নাম হচ্ছে রবার্ট কোহেন। রবার্ট কোহেন হলো তোমার একজন রেসলার মূলত, কিন্তু আবার রাইটারও। আর জেক বার্নস হচ্ছে একজন জার্নালিস্ট। তার মানে দুজনই রাইটার এক অর্থে। জেক বার্নস একজন জার্নালিস্ট, সাংবাদিক, সেই হিসেবে রাইটার। আর রবার্ট কোহেন একজন মানে প্রফেশনাল রাইটার, আবার রেসলারও। রবার্ট কোহেন যেহেতু আমেরিকান এক্সপ্যাট্রিয়েট এবং রাইটার, আবার জেক বার্নসও যেহেতু আমেরিকান এক্সপ্যাট্রিয়েট, সেজন্য তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা তাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকে। তো ওইরকম একটা কোনো একটা গেট টুগেদারে লেডি ব্রেড অ্যাশলের সাথে রবার্ট কোহেনের দেখা হয়েছে, এটা জেক বার্নসের মাধ্যমে। তো দেখার পরে রবার্ট কোহেন আসলে লেডি ব্রেড অ্যাশলের প্রতি ইন্টারেস্টেড হয়, তার সাথে রিলেশন করতে চায়। কিন্তু জেক বার্নস আবার এটা অ্যালাউ করে না। জেক বার্নস এটা চায় না যে লেডি ব্রেড অ্যাশলের সাথে রবার্ট কোহেনের রিলেশন হোক। কিন্তু জেক বার্নস না চাইলেও এই সম্পর্কটা ডেভেলপ করে, এবং এই ডেভেলপ করার পরে রবার্ট কোহেন এবং লেডি ব্রেড অ্যাশলে তারা তোমার প্যারিস থেকে স্পেনে চলে যায় এবং স্পেনের সান সেবাস্টিয়ানে তারা চলে যায়। এতে করে জেক বার্নস একটু মনক্ষুণ্ণ হইলেও আসলে তো জেক বার্নসের কিছু করার থাকে না। তো এরকম একটি সময় জেক বার্নসের আরেকজন ফ্রেন্ড বিল গর্টন, এই নামগুলো একটু মনে রাখতে হবে কারণ নামগুলো গুরুত্বপূর্ণ। বিল গর্টন বেড়াতে এসেছিল। বিল গর্টন বেড়াতে আসার পরে বিল গর্টন এবং জেক বার্নস তারাও বেড়াতে বের হয় ফ্রান্সের বিভিন্ন জায়গা, ছোটখাটো জায়গা এবং স্পেনের বিভিন্ন জায়গাগুলো ঘুরে সান সেবাস্টিয়ানে যায়। এবং সান সেবাস্টিয়ানে যায় এবং তারপরে তো রবার্ট কোহেন লেডি ব্রেড অ্যাশলের সাথে তাদের দেখা হয় এবং ওইখান থেকে তারা আবার প্যাম্পলোনা, এই প্যাম্পলোনা শহরটার কথা মনে রাখতে হবে। প্যাম্পলোনা হচ্ছে কিসের জন্য বিখ্যাত ছিল? ফিয়েস্টা। নিশ্চয় মনে আছে তোমাদের? ফিয়েস্টা মানে এক ধরনের উৎসব, ফিস্ট। এবং সেখানে মূলত বুল ফাইটিং হতো। ও বুল ফাইটিং দেখতে তারা সেখানে যায় এবং ওই বুল ফাইটিং দেখতে যেয়ে ওইখানে যে বুল ফাইটার, একজন 19 বছর বয়সী একজন তরুণ, তার নাম হচ্ছে পেড্রো রোমেরো। এবং সেই রোমেরোকে দেখে আবার লেডি ব্রেড অ্যাশলে মুগ্ধ হয়। এবং এর মধ্যে কিন্তু মাইক ক্যাম্বেলও এসেছে। মাইক ক্যাম্বেলের সাথেও কিন্তু রবার্ট কোহেনের দেখা হয়েছিল এবং মাইক ক্যাম্বেলের সাথে রবার্ট কোহেনের কয়েকবার দ্বন্দ্ব সংঘাত হয়। এবং দ্বন্দ্ব সংঘাত হওয়াটা কারণটা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারো, এর আগের দিন আমরা এটা বলেছিলাম। এরপরে যখন পেড্রো রোমেরোকে দেখে আবার লেডি ব্রেড অ্যাশলে যখন তার প্রতি ইন্টারেস্টেড হয়, তো সে জেক বার্নসকে বলে পেড্রো রোমেরোর সাথে তার সম্পর্ক করা দিতে। কিন্তু জেক বার্নস আগ্রহী থাকে না। তখন লেডি ব্রেড অ্যাশলে নিজেই পেড্রো রোমেরোর সাথে সম্পর্ক করে এবং তারা একসাথে টাইম পাসও করে হোটেলে। পরবর্তীতে পেড্রো রোমেরো এবং জেক বার্নস তারা আবার মাদ্রিদে চলে যায়। মাদ্রিদে চলে যাওয়ার পরে এদিকে তো জেক মানে পেড্রো রোমেরো এবং লেডি ব্রেড অ্যাশলে তারা মাদ্রিদে চলে যায়। তারপরে সেখান থেকে তখন আবার এই লেডি ব্রেড অ্যাশলে একটি টেলিগ্রাম পাঠিয়েছিল কার কাছে? জেক বার্নসের কাছে, যে সে খুব বিপদে আছে। যখন জেক বার্নস টেলিগ্রাম পেয়ে, যদি জেক বার্নস বারবারই প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু তারপরেও সে আবার যখন লেডি ব্রেড অ্যাশলের যখন টেলিগ্রাম পেয়েছিল, তখন সে আবার কি করলো? তখন কিন্তু সে ঠিকই আবার মানে মাদ্রিদে সে দ্রুত যে উপস্থিত হয় এবং সেখানে হোটেল থেকে লেডি ব্রেড অ্যাশলেকে উদ্ধার করে, মানে পেড্রো রোমেরো লেডি ব্রেড অ্যাশলেকে ফেলে রেখে চলে গেছে। তখন তারা একটা ট্যাক্সিতে করে বের হয় এবং তখন লেডি ব্রেড অ্যাশলে একটা কথা বলে যে জেক বার্নস যদি মানে জেক বার্নসের যদি কোনো প্রবলেম না থাকতো, তাহলে হয়তো লেডি ব্রেড অ্যাশলের জীবনটা অন্যরকম হতে পারতো, সে হয়তো সুখী হতে পারতো। কারণ এর মধ্যে লেডি ব্রেড অ্যাশলে অনেকের সাথে রিলেশন করেছে। তার মধ্যে প্রথমত তার তো হাজব্যান্ড ছিল, এরপরে তার একজনের সাথে বিয়ে ঠিক হলো, মাইক ক্যাম্বেল। এরপরে সে আবার রবার্ট কোহেনের সাথেও তার সম্পর্ক হইলো, কয়েকদিন একসাথে তারা ঘুরে বেড়ালো। এরপরে আবার পেড্রো রোমেরোর সাথেও তার কি সম্পর্ক হলো, পেড্রো রোমেরোর সাথেও সে রিলেশন করলো। জেক বার্নসের প্রতি তো তার একটা দুর্বলতা ছিল। এদিকে আবার বিল গর্টন যে ক্যারেক্টারটা ছিল, সেও কিন্তু লেডি ব্রেড অ্যাশলের প্রতি ইন্টারেস্টেড হয়েছিল, কিন্তু সেটা আবার ওয়ান সাইডেড ছিল। ওইখানে বিল গর্টনের সাথে লেডি ব্রেড অ্যাশলের সম্পর্কটা তৈরি হয় না। এখানে যতগুলো মেল ক্যারেক্টার আছে, সেই মেল ক্যারেক্টারের মধ্যে একটা মেল ক্যারেক্টার, মানে মৌলিক যে মেল ক্যারেক্টার গুলো আছে, সেই মেল ক্যারেক্টার গুলোর মধ্যে একটা মাত্র মেল ক্যারেক্টারের সাথে লেডি ব্রেড অ্যাশলের কোনো সম্পর্ক হয় না। আর বাকিদের সকলের সাথেই কিন্তু তার সম্পর্ক হয়েছে। আর শুধুমাত্র কি বিল গর্টনের সাথে হয় না, কিন্তু বিল গর্টনও কিন্তু লেডি ব্রেড অ্যাশলের প্রতি ইন্টারেস্টেড ছিল। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে লেডি ব্রেড অ্যাশলে একেবারে কি মানে তার যে মরালিটি, সে মরালিটি বা মানে নৈতিকতা বলে কিছু আমরা দেখতে পাই না, যে কোনো ভাবেই বলি না কেন সেটা আমরা দেখতে পাই না। আর অন্যান্য যে চরিত্রগুলো আছে তাদের মধ্যেও কিন্তু আমরা এই নেগেটিভ যে বৈশিষ্ট্যগুলো বা মানে ইমরালিটি, অনৈতিকতা আমরা দেখতে পাই,
জ্যাক বার্নসের ফিজিক্যাল প্রবলেমের কারণে সে হয়তো ওইভাবে না হলেও আলটিমেটলি আমরা কোনো গুড ক্যারেক্টার এখানে কোথাও পাই না, মানে প্রত্যেকটা চরিত্রের মধ্যেই আমরা স্পট পাই এবং আমরা সেই স্পটটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা মোটামুটি এই নভেলটার একটি সিনপসিস আকারে আমি একটু স্মরণ করে দিলাম যে নভেলের মধ্যে এই বিষয়গুলো, মানে নভেলের মধ্যে কিন্তু ঘটনা কিন্তু আসলে অনেক, মানে আধুনিক নভেলগুলোর অনেক নভেলের মধ্যে আমি এর আগের দিনে বলেছিলাম অনেক নভেলের মধ্যেই আসলে কিন্তু অত বিস্তৃত ঘটনা থাকে নাই, মানে ইংরেজি সাহিত্যে বিশেষত কিছু কিছু নভেলের মধ্যে আছে, আবার কিছু কিছু নভেলের মধ্যে কিন্তু ঘটনা অনেক বেশি না থাকলেও ওই ঘটনাগুলোর বর্ণনা অনেক বেশি আছে। যেমন এই যে প্যারিসের ঘটনা, মানে প্যারিসে তাদের যে টাইম পাসিং, তারপরে আবার সান সেবাস্টিয়ানে অথবা প্যাম্পলোনাতে, মাদ্রিদে, এই যে চারটে বড় যে জায়গা, সেই জায়গাগুলোতে তাদের যে বর্ণনাগুলো কিন্তু আছে এবং তারা কিভাবে টাইম পাস করতেছে সেটা আছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে এই নভেলের যে চরিত্রগুলো আছে এবং এই চরিত্রগুলো কিন্তু একেবারে রুট লেভেল বা লোয়ার লেভেলের চরিত্র না, তাদের কিন্তু ফিজিক্যাল মানে ফিনান্সিয়াল সলভেন্সি ছিল, যার কারণে তারা তারা ব্যক্তিগত জীবনে হ্যাপি ছিল না, কিন্তু তাদের ফিনান্সিয়াল সলভেন্সি ছিল এবং যার কারণে তারা কিন্তু বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, বার হাউস, কফি হাউস, এই সমস্ত জায়গায় কিন্তু তারা আড্ডাবাজিতেই মতো থাকতো, বিভিন্ন ড্রাঙ্কার্ড হয়ে ঘুরে ড্রাঙ্কার্ড হয়ে টাইম পাস করতো। তারপরে ওর সাথে সম্পর্ক করবে, সে তার সাথে সম্পর্ক করবে, এরকম একটা মানে নষ্টভ্রষ্ট সমাজের চিত্র কিন্তু আমরা এই নভেলটার মধ্যে পাই। এবং এখানে আমরা দেখতে পাই যে এখানকার যে মানে এই যে ম্যারিটাল রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি আসলে এখানে কোনো হ্যাপিনেস আমরা দেখতে পাই না। আবার যেটা ম্যারিটাল রিলেশনশিপ না, যেটা মানে ইলেজিটিমেট বা ইলিগাল রিলেশনশিপ, সেখানেও আমরা কোনো হ্যাপিনেস দেখতে পাই না। ওই কিছুদিনের জন্য সম্পর্ক থাকতেছে, তারপরে কিন্তু আবার তারা কিন্তু সেপারেটেড হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে এবং এই সম্পর্কগুলো কিন্তু দৃঢ় ভিত্তি পাচ্ছে না, সেটা না লিগাল রিলেশনশিপের ক্ষেত্রে না ইলিগাল রিলেশনশিপের ক্ষেত্রে। সুতরাং এই নভেলটার মধ্যে সেই বিষয়গুলোই এখানে উপস্থাপন করা হয়েছে। তো মোটামুটি আমি সিনপসিস আকারে আমি আবার ক্যারেক্টারগুলো এবং যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা অল্প করে একটু আমি বর্ণনা করলাম।